প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে তার নিয়মিত প্রেস কনফারেন্স তিনি করেছেন এবং যথারীতি যে সমস্ত তেল বা সাংবাদিক সেখানে উপস্থিত থাকে এখানেও তাই ছিলেন। এবং প্রধানমন্ত্রীকে তারা প্রথমেই হয়তো দেখা গেছে যে প্রশ্ন করা হয়েছে কেন তার এই সফর কাটশট করা হয়েছে। সেখানে কিছু বিভ্রান্তির কথা বলা হয়েছে যে তার কন্যা পুতুলকে দেখার জন্য, তার পাশে থাকার জন্যই নাকি এই সফর কাটশট করা হয়েছে, যেটা পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন এবং দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন। এটার ব্যাখ্যা দিতে যে তিনি বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে তিনি মা, অতএব কন্যা অসুস্থ, জ্বর, তার পাশে থাকতে হবে, এটা একটা আবেগের জায়গা থেকেই তিনি বলেছেন। আর একটা কথা বলেছেন যে বিভিন্ন সময় তিনি যখন দেখেন কাজ সব শেষ হয়ে গেছে, অতএব আর কেন তাকে সেই দেশে থাকতে হবে, অতএব যত দ্রুত পারা যায় ফিরে আসবে। এটার ব্যাপারে তিনি অনেক জায়গার কথাও বলেছেন। কিন্তু আমরা তো গত বছরই দেখেছি যে কোনো কাজ কাম ছাড়াই তিনি 15 দিনের সফরে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর করেছেন এবং এই সমস্ত জায়গা ঘুরে এসেছেন। আরেকটা দিক হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে তার কন্যা পুতুল অসুস্থ থাকার কারণে তার পাশেই তিনি থাকতেই এই সফরটা কাটশট করেছেন। কিন্তু যেদিনের কথা তিনি বলছেন সেই দিনই পুতুল আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার এই রিজিয়নের তিনি পরিচালক, ফলে তাকে একটা সেমিনারে বক্তব্য দিতে হয়েছে কাঠমান্ডুতে ওই 11 তারিখেই। সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স প্রেগন্যান্সির উপরে। Secretary General, South Asian Association for Regional Cooperation, SARC, Regional Director, UNICEF Regional Office for South Asia, Deputy Regional Director, UNFPA, Asia Pacific Region, dignitaries, delegates, partners, colleagues and friends. দেখলেন তো যে পুতুল কত সুস্থ আছে এবং সে বক্তৃতাও দিয়েছে। এইরকম একটা জ্বরজন্ত মানুষ, সুস্থ মানুষকে জ্বর বানিয়ে সেখান থেকে ফিরে আসা হয়েছে এবং এই মিথ্যাচারটা করা হয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাটা বা আওয়ামী লীগ এটা করে থাকে এবং এইটার ব্যাপারে কিন্তু কেউ কোনো কথাবার্তা বলবে না। মিডিয়া তো যেহেতু ওখানে দেখেছেন সব মিডিয়াই আছে ওখানে, গদি মিডিয়া বলে ভারতে, এখানেও একই গদি মিডিয়া, তারা কেউ ওই বিষয়টা নিয়ে অত উচ্চবাচ্য করবে না, এখানেই শেষ। তো আর কিছু কথা উস্কে দেওয়া হয়েছে যে এর মধ্যে অন্যতম হচ্ছে কোটা নিয়েই মূলত অনেক প্রশ্ন এসেছে। এই কোটা প্রশ্নে তিনি আবার প্রশ্নও তুলেছেন, যেখানে তিনি বলতে চেষ্টা করেছেন মুক্তিযোদ্ধার নাতি পুতিরা কেন কোটা পাবে। এইটার ব্যাপারেই তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে কোটা? তাহলে এখন যারা এই আন্দোলন করছে, কোটা বিরোধী আন্দোলন, শত শত নয়, হাজার হাজার না, এটাকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, আজকে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে এই কোটা বিরোধী আন্দোলনে। তাহলে তারা সবাই কি রাজাকারের নাতিপুতি? এটা তো তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে হয়। বাংলাদেশে এখন 18 কোটি মানুষ। মুক্তিযুদ্ধের সময় আমাদের একেবারে তালিকাভুক্ত যারা সেই সময় আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর অধীনে ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিলেন এবং বিএলএফ যারা করেছিলেন পরবর্তীতে মুজিব বাহিনী হিসাবে, তাদের সংখ্যা কত সেই সময়? আর এখন ভুয়া মুক্তিযোদ্ধা সহ, যেটা মন্ত্রী নিজেই দাবি করেছেন যে 2,35,000, এবং এইটার এদেরকে আবার বিভিন্নভাবে ভাতাও দেওয়া হচ্ছে। তাহলে আমরা যদি ধরেও নেই ভুয়া মুক্তিযোদ্ধা সহ যদি 2,35,000 ধরেও নেই, আর এর সঙ্গে আমরা তাদের নাতিপুতি যদি 8 দিয়ে গুণ দেই বা 10 দিয়ে গুণ দেই, তাহলেও দাঁড়াচ্ছে কি নিশ্চয়ই 22 লাখের উপরে যাচ্ছে না, 22-23 লাখের উপরে যাচ্ছে না, 1 কোটিও তো হচ্ছে না। 18 কোটি জনগোষ্ঠীকে একেবারে ঢালাও ভাবে রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে এই যে কাউকে আপনি শাস্তি দিতে যাচ্ছেন, এটা মনে হচ্ছে এখন, সেই কারণে তাদের গায়ে একটা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিলেন। এর আগেও কিন্তু 2018 সালে যখন এই কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে মতিয়া চৌধুরী বলেছিলেন
যে রাজাকারের বাচ্চাদের দেখে নেব। এরপরে সেই রাজাকারের বাচ্চাদের কথা শুনেই কিন্তু ওটা বাতিল করতে হয়েছিল এবং পরিপত্র জারি করতে হয়েছিল। বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রামী, শিক্ষার্থীরা আরো সংগ্রামী। তারা যখন মাঠে নামে তখন কিন্তু খালি হাতে ফেরে না। এদের দেখেই কিন্তু হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন থেকেও বিভিন্ন মন্তব্য করা হয়েছে, আবার সেই মন্তব্য প্রত্যাহারও করা হয়ে গেল বিভিন্নভাবে এই অর্ডার দেওয়ার মধ্য দিয়ে। এইভাবে যে ঢালাও ভাবে রাজাকার বলে দেওয়া, বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনতার 53 বছর পরে এসেও রাজাকারের গালি শুনতে হয়। লেখাপড়া শিখে কি তারা রাজাকারের গালি শোনার জন্য বসে আছে? আরেকটা কথা বলেছেন দুর্নীতি নিয়ে, যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং দুর্নীতি যেহেতু তিনি ধরেছেন এটার বিরুদ্ধে নাকি তিনি আর থামবেন না। দুর্নীতি কোথায় ধরলেন প্রশ্নই তো যদি করতে পারি আমরা। এই যে পুলিশের প্রধান বেনজির আহমেদ, তার বিরুদ্ধে দুর্নীতি তো আজকে থেকে শুরু হয়নি, কিন্তু কোনোদিন সরকার কি সেই ব্যবস্থা নিয়েছে? তাকে কিন্তু শুদ্ধাচার পুরস্কারও পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ একেবারে শুদ্ধ আচরণ যে সৎ ব্যক্তি তাকেই এই পদকটা দেওয়া হয়। তাকে তো এই পদকও দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আমলে নিতে চায় নাই সরকার। যে মুহূর্তে পত্র পত্রিকায় প্রকাশিত হলো খবর এবং সাংবাদিকরাই এটা তুলে ধরলো, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তদন্ত হয়েছে। এর বাইরে কিন্তু কিছু হয়নি। এখনো পর্যন্ত তার এটা ব্যবস্থাটা ঝুলে আছে। আর বেনজির আহমেদ যে দুর্নীতিবাজ সেইটা মানে তুলে ধরেছে কিন্তু সাংবাদিকরা, তদন্ত করে বের করেছে, সরকার করে নাই। সরকার এখন ওই সমস্ত রিপোর্ট ধরে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। এমনকি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার পরও কিন্তু তাকে নির্বিঘ্নে নিরিবিলে তার এই সমস্ত টাকা পয়সা নিয়ে দেশের বাইরে যাওয়ারও সুযোগ করে দেওয়া হয়েছে। 2 নম্বরে যদি আসা হয় সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে, তার বিরুদ্ধেও তো নিউজ হয়েছিল একটি আন্তর্জাতিক মিডিয়ায়। তার বিরুদ্ধে যখন রিপোর্ট হলো যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, তখন তো একেবারে সেই রিপোর্ট ভুয়া, মিথ্যা, এটাও তো প্রমাণের চেষ্টা হয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই বলেছেন যে আজিজ আহমেদ কিংবা এই যে বেনজির, এরা কেউ সরকারের নয়, আওয়ামী লীগের কেউ না, অর্থাৎ সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে দিয়েছেন। তো এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এটা তো সরকার করে নাই, সরকার তো উদ্যোগ নেয় নাই, সাংবাদিকরাই এই তথ্যগুলো উদ্ঘাটন করেছে। বেনজিরের বিরুদ্ধে তো স্যাংশন হয়েছিল, তারপরে তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুর্নীতির অভিযোগে। তাহলে কি ধরে নেওয়া যাবে যে সরকার এই সমস্ত দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে বলে আজকে তারা এত টাকার মালিক হয়েছে? মতিউর রহমান এই রাজস্ব বোর্ডের, সরকার যদি কোন রকম সাহায্য সহানুভূতি না করে তাহলে কি এত টাকা বানানোর কোনো সুযোগ আছে? এবং অনেক আমি বলবো এই যে যারা ব্যবসায়ী বা ব্যবসায়ী না, আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় সংসদ সদস্য হয়ে আছেন, তাদের তো এই ধরনের রিসোর্ট অনেকেরই আছে। সরকার কি কোনোদিন উদ্যোগ নিয়েছে যে তারা এই ধরনের রিসোর্ট বানানোর টাকা কোথায় পেয়েছে? এখন না হয় মতিউর রহমানের রিসোর্টের খবর পাওয়া গেছে এখানে দুর্নীতি করে সে টাকা পেয়েছে, তারপরে তার স্ত্রীও পর্যন্ত উপজেলা চেয়ারম্যান, এইগুলো খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে। এর মধ্যে আবার যেটা পাওয়া গেল বিসিএস এর বা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অভিযোগ, এগুলো কারা পেয়েছে? সরকারি কোন সংস্থা, গোয়েন্দা সংস্থা কি পেয়েছে? এটা ওই সাংবাদিকরাই কিন্তু তদন্ত করে বের করেছে, জীবনের ঝুঁকি নিয়েই বের করেছে। সরকার কিন্তু একটাও বের করতে পারে নাই। আবার খুব বড় গলায় কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি আমরাই তো বের করছি, আমরাই তো ধরছি এবং আমরাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং জিরো টলারেন্স। কিন্তু কোনো একটি ঘটনাই কিন্তু সরকার বলতে পারবে না যে তাদের উদ্যোগে এই সমস্ত দুর্নীতির অপকর্মগুলো ধরা পড়েছে একটা। তার উপরে আরেকটি কথা বলতেই হয়, আজকে এই দুর্নীতিবাজরা কেন এত দূর আসলো? নিশ্চিতভাবে একটা সরকার যখন দীর্ঘদিন ধরে থাকে এবং সরকার যখন
এই সমস্ত বাহিনী প্রধানদের কাছ থেকে সুবিধাগুলো নেয়, তখন তাদেরও অনৈতিক সুবিধা দিতে হয়। এবং এই যে বেনজির, আজিজ, আসাদুজ্জামান, যাদের বিরুদ্ধে বড় বড় অঙ্কের দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, তারা কিন্তু এই সরকারকেই টিকিয়ে রাখার জন্য অনেক কাজ করেছে, যে কারণে তারা উচ্চ কণ্ঠে বলে যে এই সরকারকে তো আমরাই রেখেছি, আমরাই ক্ষমতায় এনেছি, আমরাই রেখেছি। সরকার সেটা মানতে চায় না, কেননা সরকার ওই যে মিথ্যাচার করে 2014 সালের কোন রকম ভোট বিহীন তাদের নির্বাচন হয়ে গেছে। ভোট ছাড়াই যে নির্বাচন হয়ে যায় সেটাকেও আবার তারা বলে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছে। এটা কি হয়? তাহলে তো প্লেটোর ওই সমস্ত থিওরি এখন বাদ দিতে হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও যখন বলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ওই 2014 সালে নির্বাচন হয়েছে, 2018-তে আগের রাতে ভোট হয়েছে, তারপর ওইটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত তারা। আবার বলা হয় 2024 সালের যে ডামি এবং আমরাই সব ভাগাভাগি করে নিয়ে নির্বাচনটা করে ফেললাম, এটাকেও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে বলে দাবি করেন, এবং দলটির সাধারণ সম্পাদক এই কথা বলেন এবং প্রধানমন্ত্রী নিজেও বলেন। তাহলে এনারা কিন্তু সবাই ছিলেন প্লেটোর টিচার, প্লেটোকে শিখেছেন গণতন্ত্র কাহাকে বলে এবং কত প্রকার কি কি, এনারাই তাদেরকে শিখিয়েছেন, তারাই পরবর্তীতে লেখালেখি করেছে।